কিছুই পাবি না। এমনকি তুই যদি অ্যাওয়ার্ড পাসও, তাও চিফ গেস্ট তোর নোংরা হাত ছোঁবেও না। শ্রেয়সী নামের একটি মেয়ে লাকিকে বলল, শহরের সবচেয়ে বড় কলেজ শুধুমাত্র ধনী ছেলেমেয়েরাই পড়াশোনা করে। ওখানে কোনো এক স্কলারশিপ নিয়ে লাকি ভর্তি হয়েছিল। লাকি তার সহপাঠীদের থেকে অনেকটাই আলাদা ছিল। লাকির সাথে তার বাকি সহপাঠীদের মধ্যে আকাশ পাতাল পার্থক্যও ছিল। ওখানে পড়তে আসা ছেলেমেয়েরা দামি ব্র্যান্ডের ড্রেস পরে বড় বড় গাড়িতে চড়ে কলেজে আসতো, আর সেখানে গরিব লাকি পুরনো রংচটা জামা আর চপ্পল পরে ওর পুরনো ভাঙা সাইকেল চড়ে কলেজে আসতো। ও গড়িয়াহাটের একটা ছোট মেডিকেল স্টোরে কাজ করত। সেই দোকানের নাম ছিল চঞ্চল মেডিকেল স্টোর এবং মালিকের নাম চঞ্চল। লাকি গত 5 বছর ধরে এই ছোট দোকানে বাধ্য হয়েই কাজ করত। জীবনে দারিদ্র্যের কারণে কলেজে পড়াশোনা শেষ করার জন্য লাকির একটা পার্ট টাইম কাজের খুব দরকার ছিল। লাকি একটা ভালো জায়গায় ভালো মাইনে চাকরি খুঁজছিল, কিন্তু ও তা পায়নি। তাই লাকি এই মেডিকেল স্টোরের কাজটা কোনোভাবেই ছাড়তে চাইছিল না। লাকির মাসিক আয় ছিল 8,000 টাকা। লাকির বেতন এত কম ছিল যে ও কেবল ওর ঘরের ভাড়া, ওর সাইকেলে পাম্প করার খরচ, ইলেকট্রিক ও জলের বিল এবং মাসে একবার বা দুবার বাইরে খাওয়ার খরচই শুধু মেটাতে পারত। লাকির জীবনের এই খারাপ পরিস্থিতির কারণে না কেউ ওর সাথে ভালোভাবে কথা বলতো, আর না কেউ ক্লাসে ওর সাথে একসাথে বসতো। কলেজের সকল প্রফেসররাও জানতেন যে লাকি পড়াশোনার পাশাপাশি কাজও করে, তাই লাকির পড়াশোনায় তেমন মনোযোগ নেই। তাই তারা লাকির দিকে তেমন মনোযোগও দিত না। এমনকি কিছু প্রফেসর তো পুরো ক্লাসের সামনে তাকে নিয়ে ঠাট্টাও করতেন। আজই কলেজের ফার্স্ট ইয়ার শেষ হয়েছে, আর অ্যানুয়াল ফাংশনে রেজাল্ট ঘোষণার সাথে সাথে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডও আজ দেওয়া হবে। লাকি সেখানে পৌঁছাতেই সবাই তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। শ্রেয়সী তো ওকে ওখান থেকে তাড়ানোর পুরো ব্যবস্থাই করে রেখেছিল। তবে লাকি কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে অডিটোরিয়ামে ঢুকে গেল। সবাই তার দিকেই তাকাতে লাগলো। ওরে ওর প্যান্টটা দেখ সবাই, কি নোংরা প্যান্টটা। ভাই, কলেজে মেয়েরাও পড়ে, কিন্তু জামা কাপড় তো ঠিকঠাক পরে আসবি। আর আজ তো অ্যানুয়াল ফাংশন, আজ তো অন্তত একটু ভেবে দেখতিস। শ্রেয়সীর কথা শুনে অন্য একটা ছেলে কথাটা বলল। এই কথা শুনে ছেলেটির পাশে বসা মেয়েটা হেসে বলল, আরে কোথা থেকে ভালো জামা পরবে ও? জামা কাপড় কিনতে তো টাকা লাগে। এই জামাগুলোই ওর জন্য যথেষ্ট। আর এটাও তো ঠিক, কি বা যায় আসে ওর জামা কাপড়ে? ওকে স্টেজে যেতে হচ্ছে নাকি অ্যাওয়ার্ড নিতে? তখন সেখানে বসে থাকা সকলেই লাকিকে নিয়ে কিছু না কিছু বলতে শুরু করে দেয়। লাকি যে আজই প্রথম এসব কথা শুনছিল তা একেবারেই নয়। প্রতিদিন ওকে এমন ঘটনার সম্মুখীন হতে হতো। এসব কথা শুনে ওর খারাপ লাগতো, একথা ঠিক। তাই আজও ও মাথা নিচু করেই রেখেছিল। তবে সত্যি কথাটা হলো, গতকাল লাকির সাথে যা হয়েছিল তারপরে লাকির এই লোকেদের কথাবার্তায় আর অন্তত তেমন কিছু যায় আসে না। ও চুপচাপ গিয়ে ওর বন্ধু প্রীতমের পাশের সিটে বসলো আর চুপচাপ দৃষ্টির দিকে তাকিয়ে রইল। দৃষ্টি, লাকির নির্জন জীবনে দৃষ্টি তো একমাত্র যার জন্যে ও বেঁচে থাকতে চেয়েছিল। লাকি মনে মনে খুব ভালো করেই জানতো যে দৃষ্টি ওকে খুব ভালোবাসে, আর তাই ওকে ছেড়ে ও কখনোই যেতে পারবে না। ওরা দুজনে একে অপরের মধ্যে এমন ভাবে মিশে রয়েছে যেমনটা বৃষ্টি মিশে থাকে মেঘের সাথে। লাকি দৃষ্টিকে খুব ভালোবাসতো, আর তাই লাকি দৃষ্টির জন্য পৃথিবীর সমস্ত সুখ কিনতে চেয়েছিল। লাকি চেয়েছিল দৃষ্টিকে নিয়ে একদিন প্লেনে করে বেড়াতে যেতে, কিন্তু লাকির এই কম মাইনের চাকরির কারণে ওর এইসব স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। কিন্তু গত রাতে লাকি দৃষ্টির একটি অন্তত স্বপ্ন পূরণ করতে চলেছিল। গত রাতে কলকাতার বর্ষায় লাকি দৃষ্টিকে সঙ্গে নিয়ে বাইক রাইডে যাবে বলে ভেবে রেখেছিল। আসলে একটা ডেলিভারি করতে লাকির দোকানের মালিক চঞ্চল তার বাইকের চাবি লাকিকে দেন। লাকি ভেবে রেখেছিল যে ডেলিভারিটা দেওয়ার পরই ও সরাসরি দৃষ্টির কাছে চলে যাবে, কিন্তু গত রাতে যা হয়েছে লাকি তা একেবারেই ভুলতে পারছিল না। প্রবল বৃষ্টি ও ঝড়ের মধ্যেও লাকি ডেলিভারি দিতে একটি 5 স্টার হোটেলের রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে ও যা দেখল, তারপর যেন আর ওর মুখ থেকে কোনো কথাই সরছিল না। ওই দৃশ্য দেখে ওর মনে হলো শহরের সব থেকে উঁচু ছাদের ওপর দাঁড়িয়ে, আর ওর মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। লাকির সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটা অন্য কেউ নয়, তারই গার্লফ্রেন্ড দৃষ্টি। তার পরনে ছিল বেগুনি রঙের নাইট গাউন। দৃষ্টি ওর ঘন কালো ভিজে চুল ওর কাঁধের ওপর ছড়িয়ে দিয়েছিল। চুলের সুগন্ধে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে সবে স্নান সেরে এসেছে। দৃষ্টি,
দৃষ্টি, তুমি এখানে কি করছো? লাকি নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। লাকি আবার ভালো করে দেখলো ঘরের মধ্যে, কিন্তু দুবারই লাকি ওর সামনে শুধু দৃষ্টিকেই দেখতে পেল। তুমি কি আমাকে ফলো করে এখানে এসেছো? দৃষ্টি তাকে পাল্টা জিজ্ঞেস করলো। লাকিকে দেখে দৃষ্টির হার্টবিট বেড়ে গিয়েছিল। দৃষ্টি আশাই করেনি যে লাকি ওখানে যেতে পারে। দৃষ্টি সকাল থেকে লাকিকে ফোন করেনি, এমনকি লাকির মেসেজের রিপ্লাই পর্যন্ত দেয়নি। ও মনে মনে ভেবেছিল যে পরের দিন ও ব্যক্তিগতভাবে লাকির সাথে দেখা করবে এবং তাকে বলবে যে ও অসুস্থ ছিল। দৃষ্টি বেবি, কি হয়েছে? কার সাথে কথা বলছো? ভিতর থেকে একজন বেশ হ্যান্ডসাম ছেলে দরজার কাছে এসে দাঁড়ালো। এই ছেলেটা রাহুল। রাহুলও লাকি ও দৃষ্টির সাথে একই কলেজে পড়তো এবং কলেজটির মালিক হলো রাহুলের বাবা। আর দৃষ্টি রাহুলের বাবার একটা কোম্পানিতে চাকরি পেয়েছিল। আর রাহুলও মাঝে মধ্যেই দৃষ্টির সাথে ফ্লার্ট করত। লাকি দৃষ্টিকে কয়েকবার রাহুলের থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু দৃষ্টি তাকে জানায় যে ও এবং রাহুল শুধু ভালো বন্ধু। তবে লাকির মনে হলো রাহুল জোর করে দৃষ্টিকে এখানে নিয়ে এসেছে। এই রাহুল, তো সাহস কি করে হলো আমার দৃষ্টিকে টাচ করার? রাহুলকে অসময় দেখেই লাকির মনে হলো ওর সারা শরীরে আগুন জ্বলছে। ওই সময় লাকির মনে হলো যেন লাকি এক ঘুষি মেরে রাহুলের নাকটাই ফাটিয়ে দেয়। তবে লাকির সামনে এগোনোর আগেই তাদের মাঝে চলে আসে দৃষ্টি। স্টপ প্লিজ! দৃষ্টি রেগে গিয়ে লাকির বুকে হাত রাখতেই লাকি আর এগোলো না। ও ওখানেই দাঁড়িয়ে রইল। লাকি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল এবং কিছুক্ষণ পরেই লাকির মাথা ঠান্ডা হলেও রাগ কমলো না। এখন দৃষ্টির কাছেও লাকিকে লুকানোর আর কিছুই ছিল না। তাই সে লাকিকে বলল, লাকি, আজ থেকে আমাদের ব্রেকআপ। ব্রেকআপ? লাকির যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ওর চোখ দুটো ভিজে উঠল। লাকি দৃষ্টির বলা কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে পারল না। দৃষ্টি, আমরা গত 1 বছর ধরে একসাথে আছি, আর তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাও? আরে, আমি তো তোমার জন্য একটা নতুন বাইকও কেনার কথা ভাবছিলাম। থাক, আর বলতে হবে না। আজকেই তোমার বাইকের কথা মনে পড়লো? আরে, আমাকে বাইরে ঘোরানোর বা খাওয়ানোর টাকা তোমার কাছে থাকে না, বাইক কোথায় পাবে তুমি? আর বাইক কিনলেও পেট্রোলের টাকা কোথা থেকে পাবে তুমি? মাসে 8,000 টাকা মাইনের চাকরি দিয়ে এসব হবে না, বুঝলে? গড়িয়াহাটে তোমার সঙ্গে ঘুরলে লোকে আমাকে দেখে হাসে। আমি এভাবে বাঁচতে চাই না লাকি। আমি তোমার মতো গরিব থাকতে চাই না। তুমি আমাকে ফাঁদে ফেলেছিলে, আমাকে বোকা বানিয়েছিলে। তাই রাহুলকে আমি আমার বয়ফ্রেন্ড হিসেবে বেছে নিয়েছি। আজ থেকে ওই আমার বয়ফ্রেন্ড। আচ্ছা, তো বেবি, এটা কি তোমার সেই ফালতু এক্স বয়ফ্রেন্ড? রাহুল একথা জিজ্ঞেস করে দৃষ্টির পাশে এসে দাঁড়ালো। তারপর লাকির হাত থেকে ব্যাগটা নিয়ে লাকিকে আরো অপমান করতে লাকিকে দেখিয়ে প্যাকেটটা হাওয়ায় দোলাতে লাগলো। হে ভগবান, এই পৃথিবীতে এর চেয়ে দুর্ভাগা আর কেউ আছে? রাহুল লাকিকে রাগানোর জন্য কথাটা বললেও লাকির কাছে সে কথার কোনো উত্তর ছিল না। লাকি শুধু দৃষ্টির দিকে একবার রেগে তাকিয়ে ওর মুঠো দুটো শক্ত করে সেখান থেকে চলে গেল। হোটেলের ঘরে রাহুলের সঙ্গে দৃষ্টিকে দেখে লাকির চোখ থেকে প্রেমের পর্দাটা খসে পড়েছিল। ওরা দুজনে মিলে লাকিকে আজ যা অপমান করেছে তার কোনো সীমা ছিল না। লাকিকে ওরা এতটাই অপমান করেছিল যে ওর ডেলিভারির টাকাটা পর্যন্ত নিতে পারেনি। আর সেটা যে কোনো রকমের ডেলিভারি ছিল না, ওটা ছিল প্রোটেকশন প্যাকেটের ডেলিভারি। লাকি স্বপ্নেও কল্পনা করেনি যে দৃষ্টি তার সাথে এমনটা করতে পারে।